আমাদের এই পৃথিবীর মানুষ অনেক স্বার্থপর। স্বার্থের এই দুনিয়াতে প্রকৃত ভালোবাসা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। নিজের আপন মানুষেরাও অনেক সময় স্বার্থে আঘাত লাগলে ছেড়ে চলে যায়। কিন্তু এখনো হয়তো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, আর তাই তো এখনো আমাদের পৃথিবীটা এত সুন্দর। কিন্তু কোনো মানুষটি রক্তের সম্পর্ক ছাড়া অন্য কোনো মানুষকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারে? নিজেদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক না থাকা সত্ত্বেও নিজের পুরো জীবনটাকে কি বিসর্জন দিতে পারে? এমনই এক মহান মানুষের গল্প বলবো আজ, যে কিনা বস্তির কিছু বাচ্চাদের জন্য তার পুরো জীবনটাই দিয়ে দিয়েছিল। নিজের জীবনে হাজারো কষ্ট থাকার পরেও সে সেই বাচ্চাগুলোর জন্য এতটা কষ্ট করেছিল, যেটা দেখলে আপনারাও আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আসলে রক্তের সম্পর্ক থাকলেই মানুষ কখনো আপন হয় না, বরং মানুষ আপন হয়ে ওঠে আত্মার সম্পর্কের মাধ্যমে। আর এই আত্মার সম্পর্কই যে কতটা গভীর এবং নিঃস্বার্থ হতে পারে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন মহান মানুষের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি ছোট্ট গ্রামে, যেটা কিনা শহরাঞ্চল থেকে অনেক দূরে অবস্থিত ছিল। তো এখানে আমরা একটি বক্সিং ক্লাব দেখতে পাই। এখানে মূলত সেই সমস্ত বাচ্চারা বক্সিং প্র্যাকটিস করতে আসে যারা কিনা অনেক ভালো বক্সার হতে চায়। তো আজকে এখানে 14 বছর বয়সী দুজন ছেলে ফাইট করছিল, অর্থাৎ তারা তাদের বক্সিং স্কিলস প্র্যাকটিস করছিল। তাদের প্র্যাকটিস অনেক ভালোভাবেই চলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে কয়েকজন ছেলে চলে আসে। ছেলেগুলো অনেকটা বখাটে টাইপের ছিল, আর তারা এসেই ফাইট করতে থাকা ছেলে দুটোকে মারতে শুরু করে। ছেলে দুটো তো কিছুই বুঝতে পারছিল না যে তাদেরকে তারা কেন মারছে। তখন একটি বখাটে ছেলে তাদেরকে বলে, তোরা দুজন এখানে ইলিগেল ভাবে ফাইট করছিস, তাই তোদেরকে তোদের কর্মের শাস্তি দিচ্ছি। এই বলেই যখনই তারা তাদেরকে আবারও মারতে যাবে, ঠিক তখনই সেখানে একজন ব্যক্তি দৌড়ে আসে। তার নাম হচ্ছে লিহুক। লিহুক তখনই বখাটে ছেলেদের হাত থেকে সেই ছেলে দুটোকে বাঁচানোর চেষ্টা করছিল। তবে লিহুকের সঙ্গে সেই ছেলে দুটোর কি সম্পর্ক ছিল সেটা আমরা সামনে জানতে পারব। যদিও লিহুক এখানে সমস্ত ঝামেলা মেটানোর চেষ্টা করছিল, কিন্তু তারপরে এখানে অনেক বড় একটি ঝামেলা তৈরি হয়ে যায়। এই ঘটনার পর প্রায় 10 বছর সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা লিহুককে দেখতে পাই। লিহুকের বয়স এখন 43 বছর। সময়টা ছিল 2011 সাল। তবে লিহুক এখন একটি জেলখানায় রয়েছে, আর একজন পুলিশ অফিসার এখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। তাদের কথোপকথন শুনে মনে হচ্ছিল যে লিহুক হয়তো অনেক বড় কোনো অপরাধ করেছে। তো অফিসার এখানে লিহুককে বলে, আপনি এমন একটি কাজ কিভাবে করতে পারলেন, আর এর পেছনে আপনার উদ্দেশ্যই বা কি ছিল? আপনার বিরুদ্ধে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই সব তথ্যগুলো সত্য কিনা? এতগুলো বছর ধরে যে অপরাধের জন্য আপনি জেল খেটেছেন সেই অপরাধগুলো কি আসলে সত্যি? অফিসারের কথা শুনে লিহুক এখানে হাসে। এরপর এখান থেকে ঘটনা চলে যায় 10 বছর পেছনে। সময়টা ছিল 2001 সাল। এখানে আমরা লংসাই নামক একটি জায়গা দেখতে পাই। লিহুক একটি ট্রাকে করে কিছু বালু নিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। আসলে এ সময় লিহুক ছিল একজন বিজনেসম্যান। সে বালুর বিজনেস করত। লংসাই এলাকাতে তার অনেক বড় বালুর বিজনেস ছিল। তো সেদিন মাঝরাতে লিহুক বালু নিয়ে একটি জায়গাতে যাচ্ছিল, কিন্তু মাঝরাস্তাতে হঠাৎ করেই তার গাড়িটি থেমে যায়। লিহুক তখন বিষয়টি চেক করার জন্য গাড়ি থেকে নেমে দেখতে পায় যে তার গাড়ির একটি চাকে একটি পাথরের সঙ্গে আটকে গিয়েছে, আর পাথরটি অনেকটাই ধারালো হওয়ার কারণে তার গাড়ির চাকা একদম লিক হয়ে যায়। ফলে লিহুক পড়ে যায় মহাবিপদে। সে সেখানেই আটকা পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেখানে একটি ডাকাত দল চলে আসে। আসলে এই পুরোটাই ছিল ডাকাত দলেরই একটি ট্র্যাপ। তারাই এখানে বিভিন্ন ধারালো পাথর বিছিয়ে রাখে। এবার পরের দিন সকালবেলা দেখা যায় যে লিহুক অনেক আহত অবস্থায় একটি জায়গাতে নুডলস খাচ্ছে। আসলে কাল ডাকাতদের হামলার পর লিহুক অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত সময় মতো তার বন্ধু সেখানে পৌঁছে যায়, যার নাম ছিল ফ্যাং। আর ফ্যাং লিহুককে আহত অবস্থায় হসপিটালে নিয়ে আসে। তো ট্রিটমেন্টের ফলে সে এখন কিছুটা সুস্থ। তাই ফ্যাং তখন লিহুককে জানায় যে কাল রাতেই সেই ডাকাত দল তার গাড়ি এবং গাড়ির বালুগুলো নিয়ে পালিয়েছে, যেখানে প্রায় অনেক টাকার বালু ছিল। তাই লিহুকের অনেক বড় একটি লস হয়ে গিয়েছে। ফ্যাং তখন লিহুককে বলে যে শ্রমিকেরা তো অনেকদিন ধরে এমনিই কাজ করে যাচ্ছে, আর এতদিনে তাদের পারিশ্রমিকও অনেক বেড়ে গিয়েছে, যেটা এখনো লিহুক পরিশোধ করতে পারেনি। তাই লিহুক যেন এই বালুর ব্যবসা ছেড়ে দেয়, কারণ যদি এভাবেই সবকিছু চলতে থাকে তাহলে লিহুক একসময় অনেক বড় বিপদে পড়বে। সে তো অনেকদিন যাবতই বিজনেসটিকে বড় করার চেষ্টা করেছে, কিন্তু এতে কি কোনো লাভ হয়েছে? তাই লিহুকের উচিত এখনই সেখান থেকে সরে আসা, কারণ এতগুলো বছরে তার এই বিজনেস থেকে কিছুই লাভ করতে পারছে না। ফ্যাং লিহুককে আরো বলে যে শ্রমিকেরা তো এখন তাদের কাছে অনেক টাকা পাবে, তাদের পাওনা টাকাটুকু তো অন্তত তাদেরকে দিতে হবে।
তা না হলে তারাই বা চলবে কিভাবে। তাই লিহুক কি তার বন্ধু ওয়াংয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারবে? একথা শুনে লিহুক সেখান থেকে সোজা চলে যায় ওয়াংয়ের কাছে। ওয়াংও ছিল লিহুকের বেশ ভালো বন্ধু। ওয়াংয়ের আবার বিশাল বড় একটি বালুর ফ্যাক্টরি ছিল, আর তার বিজনেসও বেশ ভালোই চলছিল। তাই লিহুক সোজা ওয়াংয়ের ফ্যাক্টরিতেই চলে আসে। ওয়াংও তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে তাকে তার সঙ্গে করে তার ফ্যাক্টরির ভেতরে নিয়ে আসে। ওয়াং একসময় বালুর বিজনেসের ম্যানেজার ছিল। এরপর ওয়াং লিহুককে তার বিজনেসের ব্যাপারে বলে যে তার বিজনেস এখন কতটা ভালো যাচ্ছে, আর সে এখন নতুনভাবে কেমিক্যালের বিজনেস শুরু করেছে। এতে করেই তো সে এত বড় একটি ফ্যাক্টরি দিতে পেরেছে। তো ওয়াংয়ের এমন ভালো পরিস্থিতি দেখে লিহুক অনেক খুশি হয়। লিহুক তখন ওয়াংকে তার পরিস্থিতির কথা খুলে বলে, আর সে ওয়াংয়ের কাছে কিছু টাকা লোন চায়। সে জানায় যে তার শ্রমিকদের পারিশ্রমিক দিতে হবে, তাই তার লোনের অনেক প্রয়োজন। ওয়াং তখন তাকে বলে, তুমি এসব কি বলছো? তোমার মতো মানুষের লোন লাগবে? তুমি তো অনেক শক্তিশালী একজন ফাইটার ছিলে। তোমাকে আমি ভালো একটি বুদ্ধি দেই, যেটা কাজে লাগালে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। সামনেই শুরু হতে যাচ্ছে অলিম্পিক, তাই এটা তোমার জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। এর মধ্যেই তুমি কিছু শক্তিশালী বাচ্চাদেরকে ম্যানেজ করে ফেলো, আর তাদেরকে নিয়ে যত দ্রুত সম্ভব একটি ফাইটিং ক্লাব তৈরি করে ফেলো। এভাবে যদি অলিম্পিকে অংশগ্রহণ করে একবার জিতে যেতে পারো, তাহলে তো তুমি এমনিতেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবে। লোন নেয়ার চাইতে এটাই তোমার জন্য সবচাইতে ভালো আইডিয়া। কিন্তু লিহুক তখন তাকে বলে, একটি বক্সিং ক্লাব খুলতেও তো অন্তত টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে তো সেটাও নেই। ওয়াং তখন তাকে বলে, আমি থাকতে তোমার চিন্তা কিসের? ক্লাব খোলার জন্য, বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, অর্থাৎ ক্লাবের পেছনে যত টাকা প্রয়োজন সেই সব টাকা আমি খরচ করব। তুমি শুধুমাত্র বাচ্চাদেরকে ম্যানেজ করে ট্রেনিং দেবে। আমরা সবাই মিলে একটি টিম হয়ে কাজ করব। এতে আমাদের দুজনেরই লাভ হবে। এবার আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখা যায় যে লিহুক একসময় অনেক ভালো একজন বক্সার ছিল। এমনকি তার বক্সিংয়ের দক্ষতা এতটাই ভালো ছিল যে সে বেশ কয়েকটি টুর্নামেন্টে স্বর্ণপদকও পেয়েছে। কিন্তু এত ভালো একজন বক্সার হওয়ার পরও লিহুক একসময় বক্সিং ছেড়ে দেয়, আর সে অর্থ উপার্জনের জন্য বালুর বিজনেস শুরু করে। কিন্তু সে আসলে কেন এমনটা করেছিল, এর পেছনেও অনেক নির্মম একটি গল্প আছে, যেটা আমরা সামনে জানতে পারবো। এদিকে অতীতের কথা মনে পড়তে লিহুকের মন খারাপ হয়ে যায়। লিহুক তখন ওয়াংকে বলে, তুমি আমাকে আর আমার অতীতের কথা মনে করিয়ে দিও না। আমি আর এসবের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। কিন্তু ওয়াং তখন তাকে বলে, তুমি আরো একবার চিন্তা করে দেখো, সমস্ত খরচ কিন্তু আমার। তো এবার লিহুক সেখান থেকে তার বালুর আড়তে চলে আসে, আর সে সিদ্ধান্ত নেয় যে সে তার জীবনে শেষবারের মতো ওয়াংয়ের দেয়া আইডিয়াটি ট্রাই করে দেখবে। যদি এতে তার ভাগ্যের চাকা ঘুরে যায়, তাই লিহুক তখন তার কয়েকজন বন্ধুর মাধ্যমে তার কাছে কয়েকজন বাচ্চা ম্যানেজ করে নিয়ে আসতে বলে। তার বন্ধুরা তখন সেটাই করে, কিন্তু বাচ্চাগুলোকে দেখে লিহুক একদম রেগে যায়, কারণ তারা এতটাই ছোট ছিল যে তাদেরকে নিয়ে বক্সিং ক্লাব খোলা সম্ভব নয়। এমনকি তাদের শরীরে বক্সিং শেখার মতো শক্তিও তৈরি হয়নি। তো এভাবেই তার বন্ধুরা বেশ কয়েকবার বাচ্চাদেরকে নিয়ে আসে, কিন্তু একবারও তারা উপযুক্ত বাচ্চাদেরকে আনতে পারছিল না। তাই লিহুক তখন নিজেই বাচ্চাদেরকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এজন্য সে তার ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে আবারও লংশায়ের উদ্দেশ্যে। আর সেদিন রাতের মতো তার গাড়ির চাকা আবারও একটি পাথরে আটকা পড়ে যায়। তবে আজকে লিহুক বুঝতে পারে যে এটা সে ডাকাত দলেরই পরিকল্পনা, তাই সে আগেই সাবধান হয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই যখন সেই ডাকাত দল তার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন সেই উল্টো সেই ডাকাতদেরকে হামলা করে দেয়। আর লিহুকের সঙ্গে তার বন্ধু ফ্যাংও ছিল। তবে ফ্যাং এখানে লড়াই করতে গিয়ে তার পায়ে অনেক আঘাত পায়। এদিকে দেখা যায় যে ডাকাত দলের প্রত্যেকেরই বয়স ছিল খুবই কম। তারা আসলে হচ্ছে এই লংশায়ের অনাথ শিশু, যাদের মা বাবা কেউ নেই। আর পেট চালানোর জন্যই তারা মূলত চুরি, ছিনতাই, ডাকাতি এই ধরনের অনৈতিক কাজগুলো করে থাকে। তো এই বাচ্চাগুলোকে দেখে লিহুকের মাথায় একটি আইডিয়া আসে। সে সঙ্গে সঙ্গে তাদের সবাইকে তার গাড়িতে তুলে নেয়। এরপর সে তাদেরকে নিয়ে তার বালুর আড়তে চলে আসে। লিহুক আসলে এদেরকে নিয়েই তার বক্সিং টিম তৈরি করতে চাইছিল, কারণ তারা যেহেতু ছোট থেকেই রাস্তায় বড় হয়েছে, তাই অবশ্যই তাদেরকে প্রত্যেকটি জায়গাতেই লড়াই করে চলতে হয়েছে। এজন্য এদের মতো বাচ্চারাই দ্রুত ফাইট শিখতে পারবে। তো লিহুক প্রথমে বাচ্চাগুলোকে খাবার খেতে দেয়, কারণ তারা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল। এবার লিহুক তাদের সবাইকে বলে, খাবার খেতে পেয়ে তোমাদের অনেক ভালো লাগছে তাই না? তোমরা কি এমনভাবেই 3 বেলা খাবার খেতে চাও? আমার কাছে তোমাদের জন্য থাকারও ব্যবস্থা রয়েছে। তবে এর জন্য তোমাদেরকে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো ছাড়তে হবে। তোমরা কি সেটা করতে পারবে? বাচ্চাগুলো তখন লিহুকের কথায় সম্মতি জানায়। লিহুক তখন তাদেরকে বলে, তোমরা কি জানো আমি অনেক বিখ্যাত একজন ফাইটার, তাই আমি তোমাদের সবাইকে নিয়ে একটি ফাইটিং ক্লাব খুলতে চাই।
যেটার নাম হবে MMA ফাইটিং ক্লাব। তোমাদেরকে কিছু করতে হবে না, শুধুমাত্র আমার কথা শুনতে হবে। তবে এর বিনিময়ে তোমরা খুব সুন্দর একটি জীবন পাবে, তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে, তোমরা অনেক টাকার মালিকও হতে পারবে। একথা শুনে প্রত্যেকটি বাচ্চাই তার কথায় রাজি হয়ে যায়। লিহুক তখন তাদের সবাইকে একটি থাকার ব্যবস্থা করে দেয়। তবে রাতের বেলা বাচ্চারা যখন ঘুমোতে যাচ্ছিল তখন তারা সবাই মিলে একে অপরকে বলছিল, আচ্ছা লোকটি কি সত্যি এতটা ভালো? সে বিনা পরিশ্রমে আমাদেরকে খেতে দিল, আবার বলছে আমাদেরকে ফাইটও শেখাবে। এটা আবার আমাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নয় তো? নাকি এই লোকটি আমাদেরকে আবার পাচার করে দিতে চাইছে? একথা শুনে মিনহু নামক একটি ছেলে তখন বলে, তোরা সবাই এসব উল্টোপাল্টা কথা না বলে ঘুমোতো। আমাদেরকে পাচার করে দিলেই বা কি আসে যায়? যে কোনো জায়গা থেকে পালানোটা আমাদের কাছে কোনো ব্যাপার নাকি? তাছাড়া লোকটিকে দেখে আমার খারাপ মনে হয়নি। আমাদেরকে যে এত সুন্দর জায়গাতে থাকতে দিয়েছে এটাই অনেক, তা না হলে এখন রাস্তার পাশে শুয়ে মশার কামড় খেতে হতো। এবার কয়েকদিনের মধ্যেই লিহুক ক্লাব খোলার জন্য সমস্ত কিছু রেডি করে ফেলে। আর দেখতে দেখতে সেদিন ক্লাব উদ্বোধনের দিন চলে আসে। তাই লিহুক সেদিন সকালবেলায় বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয় আর তাদেরকে কিছুটা প্র্যাকটিস করিয়ে তার ক্লাবের একটি ইউনিফর্ম পরিয়ে দেয়, যেটা সে স্পেশালভাবে তার ক্লাবের জন্য ডিজাইন করেছে। লিহুক এখানে তাদেরকে প্র্যাকটিস করায় যে ওয়াং আসলে তারা ওয়াংয়ের সামনে কি কি করবে। আজকে আবার তার ক্লাব উদ্বোধনে তার বন্ধু ওয়াং আসবে আর সে ক্লাবটি পর্যবেক্ষণ করে ইনভেস্টমেন্টে সমস্ত টাকাগুলো দেবে। তাই লিহুক বাচ্চাদেরকে সুন্দরভাবে রেডি করে ওয়াংকে ওয়েলকাম জানানোর জন্য তাদের সবাইকে সেখানে দাঁড় করিয়ে রাখে। কিন্তু প্রায় অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ওয়াং সেখানে আসছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই সে জানতে পারে যে ওয়াংকে নাকি পুলিশেরা গ্রেফতার করে নিয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যার নাম হচ্ছে 1xBet। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন। এখানে রয়েছে ল্যাপটপ, আইফোন, BMW গাড়ি এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এখানে রয়েছে ক্র্যাশ গেম। প্লেনের উচ্চতা যত বেশি হবে আপনি তত বেশি অর্থ পাবেন। এখানে আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা চান তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 12,000 টাকা এবং বিনামূল্যে স্পিন পেতে পারেন। এমনকি আপনি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশন করার সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। আর সে এখন থানায় আছে। একথা জানতে পেরে লিহুক সঙ্গে সঙ্গেই থানায় চলে যায়। আর থানায় আসার পর সে জানতে পারে যে লিহুক নাকি ভেজাল কেমিক্যাল ইউজ করে নকল প্রোডাক্ট তৈরি করেছে, আর এই অপরাধেই তাকে থানায় নিয়ে আসা হয়েছে। ওয়াং তখন এখানে লিহুককে দেখে বলে যে তাকে আর কোনো ক্লাব খুলতে হবে না, সে তাকে আর একটি টাকাও দিতে পারবে না, কারণ সে তার বিজনেসে ধরা পড়ে গিয়েছে। এখন তার আর আগের মতো উপার্জন হবে না, তাই সে এখান থেকেই তার সমস্ত প্ল্যান ক্যান্সেল করতে চায়। কিন্তু লিহুক তখন তাকে বলে, এসব কথা এখন বললে কিভাবে হবে বলো? আমি অলরেডি সবকিছু ম্যানেজ করে ফেলেছি। একটি ক্লাব খুলেছি, বাচ্চাদেরকে সেই লংসাই থেকে তুলে এনেছি, ওদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছি, আর এখন কিনা তুমি সবকিছু ক্যান্সেল করতে চাইছো? আমি জানি এতগুলো দিনে তুমি অনেক টাকা উপার্জন করেছো, সেখান থেকে আমাকে অন্তত কিছু টাকা ধার দাও। কিন্তু ওয়াং তখন লিহুকের উপর হাসে আর বলে, তোমার ঝামেলা এখন তুমি বোঝো। তুমি তো বাচ্চাগুলোকে রাস্তা থেকে তুলে এনেছো, তাহলে ওই রাস্তার ছেলেদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেই তো হয়। কিন্তু এই কথাটি লিহুকের একদমই পছন্দ হয় না। সে ওয়াংকে বলে যে ওয়াং আসলেই অনেক স্বার্থপর, আর তার এই ধরনের মন মানসিকতার কারণেই আজকে তার পরিস্থিতি এমন হয়েছে। এসব কথা বলে লিহুক সেখান থেকে বেরিয়ে আসে। এরপর লিহুক যখন তার আড়তে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার আড়তের দরজায় তালা ঝুলছে, আর বাচ্চাদেরকেও সে কোথাও দেখতে পাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পরেই বাচ্চারা তার কাছে দৌড়ে আসে, আর তারা লিহুককে জানায় যে এখানকার মালিক এসে তাদেরকে বের করে দিয়েছে, আর বলেছে যে যতদিন পর্যন্ত সে তাদের টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত এখানে এভাবেই তালা ঝুলবে। প্রত্যেকটি বাচ্চারই এতে অনেক মন খারাপ হয়ে যায়, কারণ লিহুকের এই আড়তটি ছাড়া তাদের থাকার মতো আর কোনো জায়গায় ছিল না। লিহুক তখন বাচ্চাদেরকে বলে, তোমরা যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, সেটাই তোমাদের জন্য সবচাইতে ভালো হবে। কিন্তু সবাই তখন এখানে লিহুককে বলে, আমরা কি কোনো ভুল করেছি কোচ? আমাদের জন্যই কি আড়ত বন্ধ করে দেওয়া হয়েছে? আপনি আমাদেরকে যা করতে বলবেন আমরা তাই করব।
আপনার কাছে এসে আমরা বাবার মতো আদর পেয়েছি, থাকার মতো একটি জায়গা পেয়েছি, একটি নিরাপদ আশ্রয় পেয়েছি। সুন্দরভাবে বেঁচে থাকার অনুভূতি কেমন হয় সেটা তো আপনি আমাদেরকে শিখিয়েছেন। আপনি দয়া করে আমাদেরকে দূরে ঠেলে দেবেন না। আপনার যে কোনো পরিস্থিতিতে আমরা আপনার পাশে থাকতে চাই। বাচ্চাদের কথা শুনে লিহুকের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তার তো এখন নিজেরই থাকার জায়গা নেই। সে আর বাচ্চাদের জন্য কি করতে পারবে? তাই যখন বাচ্চারা তাকে ছেড়ে যেতে চাইছিল না, তখন সে তাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করে, আর সে তাদের উপর বালু ছুড়ে দিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। বাচ্চারাও তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়, আর লিহুক মন খারাপ করে সোজা চলে আসে তার বাড়িতে। লিহুকের বাড়িটি ছিল অনেক ছোট্ট একটি বাড়ি, যেখানে সে কোনো মতে তার জীবনযাপন করে। তো বাড়িতে এসে লিহুক তার বাড়িটি একটু পরিষ্কার করছিল, কারণ অনেকদিন পর সে তার বাড়িতে এসেছে। তবে ঠিক এমন সময় সেখানে গাড়ি নিয়ে একজন ব্যক্তি আসে। এই ব্যক্তির নাম হচ্ছে সাঙ্গো, আর সাঙ্গোর গাড়িতে সে ছোট বাচ্চাগুলো রয়েছে, যাদেরকে লিহুক কিছুক্ষণ আগে বের করে দিয়েছিল। তো সাঙ্গো এখানে লিহুককে বলে, কিরে, এই অবৈধ কিটগুলো কি তোরই সদস্য? ওরা বলেছে তুই ওদের কোচ, তুই ওদেরকে দিয়ে ডাকাতি করাস, তাই না? কিন্তু লিহুক তখন তাকে বলে, আমি এই সমস্ত বাচ্চাদেরকে চিনি না, ওরা আপনাকে মিথ্যে বলেছে। সাঙ্গো তখন তাকে বলে, কে মিথ্যে বলছে সেটা তো বোঝাই যাচ্ছে। তুই ওদেরকে দিয়ে দুবার আমার গাড়ি ডাকাতি করেছিস, আর আমার পাওনা জিনিস কিভাবে তুলতে হয় সেটা আমার জানা আছে। এই বলে সাঙ্গো সেখানে লিহুককে অনেক মারধর করে, আর সাঙ্গো তার সঙ্গীদেরকে নিয়ে লিহুকের শেষ সম্বল হিসেবে যতটুকু বালু ছিল সেগুলোও নিয়ে যায়। যদিও লিহুকের বন্ধু ফ্যাং চিৎকার করে বলছিল যে এটাই তাদের শেষ সম্বল, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। তারা বাচ্চাগুলোকে লিহুকের কাছে দিয়ে চলে যায়, আর লিহুকের এমন অবস্থা দেখে বাচ্চাগুলো এখানেই হাসতে শুরু করে। কিন্তু লিহুকের কাছে যেহেতু এখন টাকা পয়সা কিছুই ছিল না, তাই সে চাইলেও বাচ্চাগুলোকে তার সঙ্গে রাখতে পারবে না। এজন্য সকাল হলে সে বাচ্চাগুলোকে তার ট্রাকে করে নিয়ে তাদেরকে রেখে আসার জন্য রওনা হয়। আর লংসাই থেকে কিছুটা দূরে আসার পর মিনহো নামক ছেলেটি লিহুককে হাত দিয়ে ইশারা করে বলে, ওই দেখুন কোচ, এই জায়গাটির অপর প্রান্তেই আমার বাড়ি আছে। সেখানে আমার ছোট্ট একটা পরিবার রয়েছে। পরিবার বলতে শুধুমাত্র আমার বোন। মা বাবা তো অনেক বছর আগেই মারা গিয়েছে। তবে আমার বোনটা প্রতিবন্ধী, কিন্তু তারপরও ও আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। আর আমার সঙ্গে আমার সুমো নামক যে বন্ধু রয়েছে, তাকেও আমার বোনই মানুষ করেছে। তাদের বাড়িটি ছিল একটি পাহাড় অঞ্চলের পেছনে। খুবই ছোট্ট একটি ভাঙা বাড়ি ছিল তাদের। সেখানে তার বোন বসে আছে। বাড়ির ভেতরে যাওয়ার পর লিহুক যখন মিনহুর বোনের অবস্থা দেখতে পায়, তখন সে অনেক কষ্ট পায়, কারণ তার বোন ভালোভাবে চলাফেরা করতে পারত না। তাছাড়া তাদের কাছে 3 বেলা খাওয়ার মতো কোনো খাবার ছিল না। না খেয়ে থাকতে থাকতে মিনহুর বোনের শরীরটা একদম শুকিয়ে গিয়েছে। তাদের ঘরের ভেতরও কোনো আসবাবপত্র কিছুই ছিল না। মিনহু এবং তার বোন এখানে লিহুককে জানায় যে মিনহু অনেক জায়গাতেই কাজ করার চেষ্টা করেছে, কিন্তু ছোট বলে তাকে সবাই ঠকিয়েছে। অনেক মানুষ তো তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে টাকা পর্যন্ত দেয়নি। আর এমন পরিস্থিতির জন্য অনেকদিন যাবৎ তারা না খেয়েও থেকেছে। তাই বাধ্য হয়ে মিনহু তার বোনের জন্য একটু খাবার জোগাড় করতে এভাবেই ছোটখাটো ডাকাতির কাজ করে থাকে। আর মিনহুর সঙ্গে আরো যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, মিনহু এবং তার বোনই তাদের দেখাশোনা করে। তো তাদের সবার এমন পরিস্থিতি দেখে লিহুকের মনটা একদম ভেঙে যায়। কিন্তু সে তখন তাদের সবাইকে বিদায় জানায়, আর সে তাদেরকে তাদের বাড়িতে দিয়ে সে ফিরে আসে। তবে আসার আগে লিহুক মিনহুর বোনকে অল্প কিছু টাকা দিয়ে এসেছিল। তবে মিনহুদের এত কষ্টের জীবন তার মনে একদম দাগ কেটে গিয়েছে। তাই সে এবার মনে মনে সিদ্ধান্ত নেয় যে তার যতই কষ্ট হোক সেই বাচ্চাগুলোর জন্য কিছু একটা করবে। তাই লিহুক তখন আবারও বাচ্চাগুলোকে তার সঙ্গে করে নিয়ে আসে। আর সে অনেক কষ্ট করে তার আড়তের ভাড়া পরিশোধ করে আড়তটিকে খোলে। আর সেখানেই সে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে তাদের সবাইকে বলে যে আজ থেকে তাদের সমস্ত দায়িত্ব তার। তাদের থাকা খাওয়া থেকে শুরু করে সবকিছু সে দেখবে, কিন্তু তার বদলে তাদেরকে শুধুমাত্র তার কথা শুনতে হবে। তবে এর জন্য সে নিজের হাতে লিখে একটি এগ্রিমেন্ট তৈরি করেছে। সেটাতে তাদের সবাইকে স্বাক্ষর দিতে হবে। এগ্রিমেন্টটিতে লেখা ছিল যে যতদিন পর্যন্ত তারা লিহুকের দায়িত্বে আছে, ততদিন পর্যন্ত তারা কোনো ধরনের অন্যায় কাজ করতে পারবে না, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই। এই সবকিছু ছেড়ে দিয়ে তাদেরকে ভালো মানুষ হতে হবে, আর অনেক পরিশ্রম করে তাদেরকে অনেক দূরে যেতে হবে। তো বাচ্চারা তখন এক এক করে সেখানে টিপসই দেয়। কিন্তু মিনহু এখানে টিপসই দেওয়ার আগে বলে, আপনি আবার আমাদের কিডনি লিখে নিচ্ছেন না তো কোচ? লিহুক তখন তাকে বলে, তুমি সবসময় একটু নেগেটিভ চিন্তা করো। এতদিনেও কি তুমি আমার উপর ভরসা করতে পারছো না? মিনহু তখন আর কিছু না বলে সাইন করে দেয়। এবার সেদিন সন্ধেবেলায় লিহুক একটি বারে আসে, আর এই বারটিও তার অনেক পুরনো একজন বন্ধুর ছিল, যার নাম হচ্ছে হুই। তো লিহুক এখানে হুইয়ের কাছে এসে জানতে পারে
যে তার বার নাকি এখন আর আগের মতো চলছে না, মানুষজন নাকি এখানে আসা বন্ধ করে দিয়েছে, তাই সে অনেক দুশ্চিন্তায় আছে। লিহুক তখন তাকে বলে, আমিও তোমার কাছে একটি দরকারে এসেছি। তুমি তো জানো আমি কত ভালো একজন ফাইটার ছিলাম, তো আমি কিছু ট্যালেন্টেড বাচ্চাদেরকে ম্যানেজ করেছি। তাদের মাধ্যমে আমি একটি বক্সিং ক্লাব খুলতে চাই। এতে ভবিষ্যতে আমাদের দুজনেরই অনেক লাভ হতে পারে। তাছাড়া তোমার টাকা পয়সা তো এমনিতেই পড়ে আছে, তুমি চাইলে আমাকে একটু হেল্প করতে পারো। আমরা আমাদের টিমের ছেলেদেরকে দিয়ে বিভিন্ন এমএমএ শো এর আয়োজন করব। আর যদি একবার এমএমএ শো পপুলার হয়ে যায়, তাহলে সেই শো দেখতে অনেক মানুষই তোমার বারে আসবে। এতে তোমার বারেরও বেচা বিক্রি অনেক বেড়ে যাবে। তাছাড়া সে তার ক্লাবের বাচ্চাদেরকে সবকিছু শিখিয়ে দেবে, যাতে করে তারা একে অপরকে সিরিয়াসভাবে কোনো আঘাত না করে। তাদের কাজ হবে অভিনয় করে দর্শকদেরকে বোঝানো যে এখানে টান টান ফাইট চলছে, কিন্তু আসলে ভেতরে ভেতরে তারা একই টিমেরই লোক থাকবে। হুইয়ের কাছে লিহুকের আইডিয়াটি অনেক ভালো লাগে, তাই সে লিহুকের কথায় রাজি হয়ে যায়। এবার পরের দিন থেকে লিহুক বাচ্চাদেরকে ট্রেনিং দিতে শুরু করে। সে টিভিতে তাদের সবাইকে বিভিন্ন এমএমএ ফাইটিং দেখায় এবং সে তাদেরকে বলে যে তাদেরকেও ঠিক এভাবে ফাইট করে দর্শকদেরকে এন্টারটেইন করতে হবে। তবে তাদের ফাইটের মধ্যে একটি পার্থক্য থাকবে, সেটা হচ্ছে তাদের ফাইট হবে ফেক ফাইট, অর্থাৎ তারা এমনভাবে একে অপরকে আঘাত করবে যেটা দেখে রিয়েল মনে হবে, কিন্তু আসলে তারা কেউ ব্যথা পাবে না। তাই তাদেরকে সবসময় তাদের এক্সপ্রেশন ঠিক রাখতে হবে। এরপর সেদিন ক্লাবে এমএমএ ফাইটিং এর আয়োজন করা হয়। আর এখানে ফাইট করতে আসে সুমু এবং মিনহু, যাদেরকে মিনহুর বোন একসঙ্গে বড় করেছে। তো কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের ফাইট শুরু হয়ে যায়, কিন্তু তাদের ফাইট দেখে একদমই রিয়েল মনে হচ্ছিল না, কারণ যেহেতু তারা কেউই আঘাত পাচ্ছিল না, তাই ভালোভাবে তাদের এক্সপ্রেশনও আসছিল না, যার ফলে সেখানে থাকা অডিয়েন্সরা বুঝতে পারে। আর তাদের অ্যাক্টিং রিয়েল না হওয়ার কারণে তারা দুজনে অনেক নার্ভাস হয়ে যায়। এতে দর্শকেরাও বুঝে ফেলে যে এটা আসলে একটি ফেক ফাইটিং, তাই তারা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে। লিহুক তখন কোনো উপায় না পেয়ে তাদের দুজনকে গিয়ে বলে যে এতদিন তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে যেভাবে ফাইট শিখিয়েছে, তারা যেন এখানে সত্যি সত্যিই ফাইট করে। সমস্ত অ্যাক্টিং ভুলে গিয়ে তারা যেন এখন নিজেদের মতো করে লড়ে, এটাই নিজেদেরকে প্রমাণ করার সময়। লিহুক আসলে বুঝতে পেরেছিল যে তাদের দ্বারা অ্যাক্টিং হবে না, কিন্তু ধীরে ধীরে তাদের ফাইট সত্যি সত্যি একদম রিয়েল হয়ে ওঠে। মিনহু এবং সুমু সত্যি সত্যি একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। এতে দর্শকদের মধ্যে একদম উত্তেজনা শুরু হয়ে যায়। তারা তাদের দুজনের ফাইটিং অনেক পছন্দ করে, তাই তারা দুজনেই এতে অনেক আঘাত পায়। কিন্তু তাদের দুজনকে এতটা জোশ নিয়ে ফাইট করতে দেখে লিহুকটা একদম অবাক হয়ে যায়, কারণ সে কল্পনাও করতে পারেনি যে তারা দুজন আসলে এত ভালো ফাইটার। এবার ফাইট শেষ হলে লিহুক তাদের দুজনকে ট্রিটমেন্ট করাতে নিয়ে আসে। লিহুক তাদেরকে বলে যে তারা তো অনেক ভালো ফাইট করেছে, সে তো কল্পনাও করতে পারেনি যে তারা এত সুন্দর ফাইট করতে পারবে, তাহলে তো সে তাদেরকে অ্যাক্টিং করতেই বলতো না। লিহুকের কথা শুনে সুমু তখন তাকে বলে, আমি আসলে সত্যিকারের একজন অ্যাথলিট হতে চাই কোচ। আমি চাই অনেক ভালো একজন ফাইটার হয়ে মিনহু এবং মিনহুর বোনের দায়িত্ব নিতে, কারণ ওরা দুজন আমার জন্য অনেক কিছু করেছে। আমি তো খুব একটা লেখাপড়া করিনি, তাই হয়তো ফাইটিং এর মাধ্যমে আমি কিছু একটা করতে পারবো। সুমুর কথা শুনে লিহুক এখানে একদম চুপচাপ থাকে। এবার পরের দিন সকালে দেখা যায় যে লিহুক তাদের সবার প্র্যাকটিসের জন্য নতুন জুতো এনেছে, যেটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর সেই জুতো পরে তারা লিহুকের সঙ্গে ট্রেনিং করতে চলে যায়, আর তারা মনের আনন্দে বিভিন্নভাবে ট্রেনিং করে। লিহুকের কাছে তো ট্রেনিং দেওয়ার জিনিসগুলো কেনার মতো টাকাই ছিল না, তাই সে বিভিন্ন সহজলভ্য জিনিসগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে খুব সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছিল। যেমন টায়ার, ফুটবল, গাছের ডাল, এই সমস্ত জিনিস দিয়ে প্রতিনিয়ত সে তাদেরকে ট্রেনিং করাতে থাকে। আর তারাও নিজেদেরকে ফাইটার বানানোর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে থাকে। টায়ার টানা থেকে শুরু করে বিভিন্ন কঠিন কঠিন ট্রেনিং তারা করতে থাকে। লিহুক আবার প্রায় সময়ই তাদেরকে বিভিন্ন ধরনের মুভি দেখাতো, যেখানে ছোট ছোট বাচ্চারা দেশকে বাঁচাতে যুদ্ধে ভূমিকা রেখেছে। আর এই মুভিগুলো দেখে লিহুক এবং সুমো অনেক অনুপ্রাণিত হয়ে যেত। তো এভাবেই তাদের ট্রেনিং এর পাশাপাশি প্রতিনিয়ত এমএমএ ফাইটিং চলত। আস্তে আস্তে তাদের এই ফাইটিং এতটাই ভাইরাল হয়ে যায় যে প্রতিদিনই সেই ক্লাবে প্রচুর পরিমাণে দর্শক তাদের খেলা দেখতে আসে। ফলে আস্তে আস্তে তাদের অনেক টাকা উপার্জন হতে থাকে। এতে করে লিহুকও তার ক্লাবটিকে আস্তে আস্তে বড় করতে থাকে। সে বাচ্চাদেরকে বস্তার ভেতর বালু ভরে পাঞ্চিং ব্যাগ বানিয়ে দেয়। আর সুমু এবং মিনহু অনেক পপুলার হয়ে যাওয়ার কারণে লিহুকের ফাইটিং ক্লাবটিও অনেক বেশি পপুলার হয়ে যায়। আর একদিন লিহুককে চায়নার অনেক বড় একটি ক্লাবের মালিক ডেকে পাঠায়। সে লিহুককে অফার করে যে সে তার ক্লাবে সুমু এবং মিনহুর ফাইটিং চালু করতে চায়। আর এখানে ফাইট চালু করলে লিহুকদেরও অনেক বেশি লাভ হবে, কারণ তাদের বারটি চায়নার সবচাইতে বড় একটি বার। তার উপর আবার বারটি অনেক বেশি পপুলার,
আর এখানে যদি পপুলার দুজন প্লেয়ারের এমএমএ ফাইটিং চালু করা হয় তাহলে তাদের দুজনেরই অনেক বেশি লাভ হবে। লিহুক তখন তার অফারে রাজি হয়ে যায়। এরপর সুমো এবং মেনহো সেই বড় ক্লাবে ফাইট করতে শুরু করে। তো এভাবেই একদিন যখন তারা ফাইট করছিল ঠিক তখনই সেখানে কিছু বখাটে ছেলেরা চলে আসে। আর এই দৃশ্যটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তারা এখানে তাদেরকে বলে যে এরা সবাই প্রতারক, এরা নাকি ফেক ফাইটিং করছে। এসব বলে তারা যখন সুমো এবং মিনহুকে মারতে যায় তখন তারা দুজনও তাদের সঙ্গে ফাইট শুরু করে দেয়। ফলে সেখানে তাদের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। আর এই খবরটি শুনতে পেয়ে লিহুক তখন দৌড়ে সেখানে চলে যায়। এরপর লিহুক এক এক করে সেই বখাটেদেরকে শায়েস্তা করতে থাকে। আর সে কোনো মতে সুমো এবং মিনহুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এমন সময় সেখানে সেই বখাটে ছেলেদের বস চলে আসে। তাদের মধ্যে এখানে লড়াই হতেই যাচ্ছিল, তবে ঠিক তখনই সেখানে লিহুকের বন্ধু ফ্যাং চলে আসে। আর ফ্যাং সেই গ্যাংস্টারদেরকে উল্টোপাল্টা কথা বলে তাদের মনোযোগ তার দিকে নিয়ে আসে। আর সে কোনো মতে লিহুক এবং তার টিমকে পালিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এখানে এত বিশাল বড় ঝামেলার কারণে পুলিশ এসে ফ্যাংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এই খবরটি জানতে পেরে পরের দিনই লিহুক ফ্যাংয়ের সঙ্গে দেখা করতে আসে, কারণ তার জন্যই আজকে তার এই অবস্থা হয়েছে। কিন্তু ফ্যাংয়ের এতে একদম আফসোস ছিল না। তবে লিহুক তাকে জানায় যে যত দ্রুত সম্ভব সে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে, তাই সে যেন কোনো চিন্তা না করে। কিন্তু তাদের কষ্টের জীবন এখন আবারও শুরু হয়ে গিয়েছে, কারণ সে সুমো এবং মিনহুকে প্রথমে যেই ফেক ফাইটিং করতে বলেছিল সেই বিষয়টি সমস্ত জায়গাতে জানাজানি হয়ে গিয়েছে। তাই তার ফাইটিং ক্লাবটিকে ব্যান করে দেওয়া হয়েছে। তাদেরকে এখন আর কোনো ক্লাবে এমএমএ ফাইটিং এর জন্য নেবে না। কিন্তু ফ্যাং তখন তাকে হাল ছাড়তে নিষেধ করে। সে বলে সামনে হয়তো তাদের আরো ভালো কিছু রয়েছে। আর এই এমএমএ ফাইটিং এর মাধ্যমেই তো তারা জানতে পেরেছে যে সুমি এবং মিনহু কতটা ট্যালেন্টেড। তাই লিহুক যেন এভাবে তাদেরকে দিয়ে ফাইটিং না করিয়ে বরং তাদেরকে এখন থেকে সত্যিকারের ফাইটার বানায়। তাদেরকে সত্যিকারের অ্যাথলিট বানানোর জন্যই যেন ট্রেন আপ করে। এতে করে যে কাজটি সে করতে পারেনি সেটা তার টিম করে দেখাবে। তাদের মাধ্যমে লিহুক তার অপূর্ণ স্বপ্ন পূর্ণ করতে পারবে। এসব কথা শুনে লিহুক একদম চুপচাপ হয়ে যায়। আর সে ফ্যাংয়ের কথাগুলো চিন্তা করে দেখছিল। তবে এখানে তার অতীতের কথা মনে পড়ে একদম মন খারাপ হয়ে যায়। লিহুক তখন অনেকটা রাস্তা পাড়ি দিয়ে সোজা তার গ্রামের বাড়িতে চলে আসে, যেখানে তার মা রয়েছে আর তার একটি বোনও আছে। তার বোনই তার মার দেখাশোনা করে। আজ প্রায় 4 বছর পর লিহুক তার মাকে দেখতে এসেছে। তবে লিহুকের মার মানসিক পরিস্থিতি ভালো ছিল না, তাই সে লিহুককে চিনতে পারে না। লিহুকের মাকে দেখে লিহুক অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা 10 বছর আগের ঘটনা দেখতে পাই, যখন লিহুক অনেক ভালো একজন বক্সার ছিল। আর সে বেশ কয়েকবার বক্সিং এর জন্য স্বর্ণপদকও জিতেছিল। আর বক্সিং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াটা তখন তার স্বপ্ন ছিল। কিন্তু তার কোচ তার সঙ্গে অনেক বড় একটি বেইমানি করে। সে আরেকজন প্লেয়ারের বাবার কাছ থেকে টাকা খেয়ে লিহুক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে সিলেক্ট হওয়ার পরও তার নাম সেখান থেকে সরিয়ে দেয়। লিহুকের মা এতে অনেক কষ্ট পেয়েছিল, এমনকি সেটা একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে গিয়ে ক্লাবের হেডের পা জড়িয়ে ধরে। আর সে তাকে অনেক অনুরোধ করে যে তার ছেলেটাকে যেন এভাবে বিনা কারণে টিম থেকে বাদ দিয়ে দেয়া না হয়। কিন্তু ক্লাব ওনারও তখন তার কোনো কথাই শুনতে চায় না। এমনকি তাকে ক্লাব ওনার এবং কোচ অনেক কাজে বাজে কথা বলতে থাকে। লিহুক এতে আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে সোজা তার কোচকে গিয়ে মারতে শুরু করে, কারণ এই কোচের জন্যই তার এবং তার মায়ের এত বছরের স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে। তাই লিহুক এখানে কোচকে মেরে রক্তাক্ত করে ফেলেছিল, যার ফলে লিহুকের অনেক বছরের জেল হয়ে যায়। আর লিহুকের মায়ের এত ট্যালেন্টেড একটি ছেলের এই অবস্থা হয়ে যাওয়ায় তার মা কোনোভাবেই এই বিষয়টি মানতে পারে না, যার ফলে কিছুদিনের মধ্যেই তার মানসিক সমস্যা হয়ে যায়। সে লিহুক সহ কাউকেই চিনতে পারে না। আর এতগুলো বছর পর আজও তার মার এই অবস্থা। তো লিহুকের মা এখানে লিহুককে কিছু সার্টিফিকেট দেখিয়ে বলে, তুমি কি আমার ছেলে লিহুককে চেনো? আমার ছেলে বক্সিং এর চ্যাম্পিয়ন, ও কতগুলো স্বর্ণপদক পেয়েছে এর কোনো হিসেব নেই। আমার কাছে ওর অনেক সার্টিফিকেট আছে। কিছুদিন পরে আমার ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, আর আমার ছেলেকে সবাই চিনবে। মায়ের এমন কথা শুনে লিহুক তার চোখের পানি ধরে রাখতে পারে না। সে এখানে প্রচন্ড কাঁদছিল, কিন্তু তার কান্না বোঝার মতো এখানে কেউই ছিল না। তবে লিহুক এখন পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে তার মতো করে সুমো এবং মিনহুর কেরিয়ার নষ্ট হতে দেবে না। তাদেরকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানোর জন্য যা কিছু প্রয়োজন সে সবকিছু সে করবে। তার এবং তার মায়ের স্বপ্ন সেই বাচ্চা দুটোর মাধ্যমেই পূরণ করবে, কারণ এরাও তার সন্তান। এসব ভেবে লিহুক সুমো এবং মিনহুকে আবারও ট্রেন আপ করতে শুরু করে। সেই শহরের প্রত্যেকটি আনাচে কানাচে যেখানে যেখানেই ফাইট হতো, সমস্ত ছোট ফাইট থেকে শুরু করে বড় ফাইটগুলোতেও সে তাদেরকে অংশগ্রহণ করাতো, যাতে করে আস্তে আস্তে তাদের দক্ষতা বাড়তে থাকে। আর লিহুকের কঠোর পরিশ্রমের ফলে
ধীরে ধীরে প্রত্যেকটি ম্যাচেই তারাই চ্যাম্পিয়ন হতে থাকে। গর্বে যেন লিহুকের বুকটা একদম ভরে যায়। লিহুক তাদেরকে বক্সিং শেখানোর পাশাপাশি ছোটখাটো কাজ করতে থাকে। তবে তাদেরকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানোর জন্য তার প্রফেশনাল একটি ক্লাবের প্রয়োজন ছিল। তাই সে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে সাথে তার কিছু জমানো টাকা দিয়ে একটি ক্লাব খুলে ফেলে। আর একের পর এক মিনহু এবং সুমো বিভিন্ন ম্যাচ জেতার কারণে তার ক্লাবে নতুন নতুন অনেক স্টুডেন্টরা এসে ভর্তি হতে থাকে। ফলে সেই সমস্ত বাচ্চাদের বেতনের টাকা দিয়ে সে আস্তে আস্তে তার ক্লাবকে অনেক বড় করে ফেলে। বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যত ধরনের সরঞ্জামের প্রয়োজন ছিল লিহুক আস্তে আস্তে সবকিছু কিনে ফেলে। আর দেখতে দেখতেই তার ক্লাবটি অনেক পপুলার হয়ে যায়। আর তার এই ক্লাবটি স্পেশাল ছিল এই কারণে, কারণ লিহুক এখানে ফ্রিতে অনেক অনাথ এবং পথ শিশুদেরকে ট্রেনিং দেয়। তাই লিহুকের ক্লাবটি চায়নার নাম্বার 1 ক্লাব হিসেবে পরিচিতি পায়। আর এর মধ্যেই সুমো এবং মিনহুর কাছে বিদেশ থেকে একটি ইনভাইটেশন আসে। তাদেরকে ইন্টারন্যাশনাল বক্সিং কম্পিটিশনের জন্য ডাকা হয়েছে। তাই লিহুক দ্রুত সবকিছুর ব্যবস্থা করে তাদেরকে সেখানে পাঠিয়ে দেয়। আর সেখানে গিয়েও সুমো এবং মিনহু চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসে। এভাবে দেখতে দেখতে প্রায় 10 বছর সময় পার হয়ে যায়। মিনহু এবং সুমো তারা দুজনই অনেক বড় হয়ে গিয়েছে। আর তারা এখনো বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে জয়েন হচ্ছে। তো আজকে প্রায় কয়েক বছর পর সুমো এবং মিনহু দেশে ফিরে আসে। আর তাদেরকে রিসিভ করতে সেখানে লিহুক এসেছিল। লিহুকেরও এখন একটু বয়স হয়েছে। তবে এতদিন পর তাদের একে অপরের সঙ্গে দেখা হয়। তারা তিনজনই অনেক বেশি খুশি ছিল। তারাও তাদের দুজনকে পেয়ে অনেক খুশি ছিল। তাই তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য তারা ছোটখাটো একটি পার্টির আয়োজন করে। সুমো এবং মিনহু এখানে এসে দেখতে পায় যে এখন তাদের সেই ক্লাবটিতে অসংখ্য অনাথ এবং পথ শিশুরা ট্রেনিং করে। এতে তারা অনেক খুশি হয়। আর তাদের আসার খবর পেয়ে ফ্যাং লিহুককে ফোন করে। লিহুক তখন ফ্যাংকে জানায় যে তাদের সবার জন্য একটি সুখবর আছে। সুমো এবং মিনহুকে অলিম্পিকের জন্য সিলেক্ট করা হয়েছে। এটা জানতে পেরে ফ্যাং তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। এদিকে এমন সময় লিহুকের কাছে সুমো এবং মিনহু আসে। তারা বিদেশ থেকে তার জন্য অনেক দামি একটি গিফট এনেছিল, যেটা পেয়ে লিহুক অনেক খুশি হয়ে যায়। তবে লিহুক তাদের দুজনের অলিম্পিক নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ অলিম্পিকে জেতার জন্য তাদের অনেক ভালো ট্রেনিং এর প্রয়োজন। তাই লিহুক তাদের জন্য একটি ইন্টারন্যাশনাল ক্লাবে আসে সেখানকার প্রিন্সিপালকে অনুরোধ করে মিনহু এবং সুমোকে তাদের ক্লাবে ট্রেনিং এ নেয়ার জন্য। কিন্তু প্রিন্সিপাল এখানে তাকে জানায় যে এর জন্য অবশ্যই তাকে $1 মিলিয়ন দিতে হবে, যেটা লিহুকের পক্ষে কখনোই সম্ভব ছিল না, কারণ টাকার অঙ্ক অনেক বেশি ছিল। লিহুক তখন প্রিন্সিপালকে বলে, এতগুলো টাকা কোনো ক্লাবেই তো নেয় না। আমি অবশ্যই তাদের দুজনের ট্রেনিং এর জন্য টাকা দেব, কিন্তু এত টাকা তো আমার পক্ষে দেয়া সম্ভব নয়। আপনার ক্লাবের মাধ্যমে যদি ওরা অলিম্পিকে জিতে যায় তাহলে তো আপনাদেরই সুনাম হবে। কিন্তু প্রিন্সিপাল এখানে টাকা ছাড়া কোনো কথাই বলতে চাইছিল না। তাই লিহুক এখানে প্রিন্সিপালকে বলে, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এটা আসলে আপনাদের একটি বিজনেস। এই বলে লিহুক সেখান থেকে বেরিয়ে আসে। তবে সে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। আর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে দরকার হলে সুমো এবং মিনহুর জন্য সে তার সবকিছু বিক্রি করে দেবে, কারণ তা না হলে তারা অলিম্পিকের ফাইনালে চান্স নাও পেতে পারে। কারণ অলিম্পিকের ফাইনাল স্টেজে গিয়ে এটা বাছাই করা হবে যে কোন প্লেয়ার সবচাইতে ভালো ক্লাব থেকে এসেছে। তো এসব কিছু চিন্তা করতে করতে লিহুকের ফিরতে অনেক রাত হয়ে যায়। তবে সে ক্লাবে এসে দেখতে পায় যে সুমো এখনো রাত জেগে ট্রেনিং করছে। লিহুক তখন জানতে চায় যে কেন সে এখনো ঘুমোতে যায়নি। সুমো তখন লিহুককে বলে, এখন আমার ঘুমানোর সময় নয় কোচ, আমি চাই যেভাবেই হোক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমিই জিতব। মিনহু এবং মিনহুর বোন আমার জন্য অনেক কষ্ট করেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলে আমি অনেক টাকা পাবো, আর সেটা দিয়ে আমি এমন কিছু করব যেটার মাধ্যমে আমাদের সবার জীবন পাল্টে যাবে। আপনার বয়স হয়ে গেলে আমি আপনারও দায়িত্ব নিতে চাই কোচ, কারণ আমি তো আপনারই সন্তান। আপনি আমাদের সবাইকে নতুন করে জন্ম দিয়েছিলেন। সুমোর এত সুন্দর চিন্তাধারা লিহুককে একদম মুগ্ধ করে। এবার পরের দিন সকালে লিহুকের কাছে তার একজন স্টুডেন্ট আসে। আর সে লিহুককে জানায় যে সুমো এবং মিনহুর নাম অলিম্পিক থেকে বাদ পড়েছে, কারণ তারা যে ক্লাব থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছে সেই ক্লাবের অর্থাৎ লিহুকের ক্লাবের কোনো ধরনের সার্টিফিকেট ছিল না। তাই কেউ একজন তাদের ক্লাবের নামে মামলা করেছে, যার ফলে তাদের ফ্লাইট বাতিল হয়েছে। লিহুক তখন দৌড়ে চলে আসে অলিম্পিক টুর্নামেন্টের পরিচালকের কাছে, যার নাম ছিল জি। লিহুক এখানে এসে জিকে বলে, আপনারা দয়া করে সুমো এবং লিহুককে বাদ দেবেন না, ওদের অনেক ট্যালেন্ট রয়েছে। তাদের ট্যালেন্টের চাইতে কি আমার ক্লাবের সার্টিফিকেটের মূল্যটাই বেশি? কিন্তু জি তখন তাকে বলে, আসলে আপনার ক্লাবটি অন্যান্য সাধারণ ক্লাবের মতো নয়, বরং আপনি তো ক্লাবে চ্যারিটি খুলে রেখেছেন। আর এই সমস্ত ক্লাবের প্লেয়াররা অলিম্পিকে চান্স পায় না। তাই যদি তাদেরকে সত্যি আপনি অলিম্পিকে দেখতে চান তাহলে ইন্টারন্যাশনাল কোনো ক্লাবের সার্টিফিকেট নিয়ে আমার কাছে আসুন।
লিহুক তখন দৌড়ে চলে যায় সেই ইন্টারন্যাশনাল ক্লাবের প্রিন্সিপালের কাছে, আর সে প্রিন্সিপালকে অনুরোধ করে তার দুজন স্টুডেন্টের নাম নেয়ার জন্য। কিন্তু প্রিন্সিপাল কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর লিহুক যখন বাড়িতে ফিরছিল, ঠিক তখনই তাকে মিডিয়ার লোকেরা ঘিরে ধরে। তারা তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। তারা বলে যে আপনি নাকি বাচ্চাদেরকে দিয়ে বিজনেস করছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি নাকি বাচ্চাদেরকে দিয়ে ফেক ফাইটিং করান, এতগুলো বছরে তাদেরকে দিয়ে আপনি নাকি অনেক টাকার মালিকও হয়েছেন, আর এই ব্যাপারে অনেক প্রমাণও আমাদের হাতে এসেছে। অনাথ এবং পথশিশুদেরকে ট্রেনিংয়ের নাম করে এর পেছনে কি আপনার আসল উদ্দেশ্য অবৈধভাবে বিজনেস করা? নকল বক্সিংয়ের মতো এমন অবৈধ কাজ আপনি কিভাবে করলেন? কিন্তু লিহুক তো এখানে কিছুই বুঝতে পারছিল না, কারণ ফেক ফাইটিং তো সে অনেক বছর আগেই ছেড়ে দিয়েছিল। কিন্তু এসব পূর্ণ কথা কে মিডিয়াকে জানালো? এমন সময় নিউজ চ্যানেলগুলোতে দেখা যায় যে লিহুকের যে ওয়াং নামক বন্ধুটি ছিল, অর্থাৎ যার কেমিক্যাল বিজনেস ছিল, সে এসব কিছু মিডিয়াকে জানিয়েছে। কারণ সে জেলে থাকাকালীন সময়ে লিহুকের সঙ্গে একবার তার ঝামেলা হয়েছিল। তাই সে এখানে মিডিয়াকে বলে যে ওই লিহুক তো অনেক বছর আগে আমার কাছে এই নোংরা অফার নিয়ে এসেছিল, কিন্তু আমার আবার টাকা পয়সার তেমন লোভ নেই, তাই আমি তখনই তাকে নিষেধ করেছিলাম এবং তাড়িয়ে দিয়েছিলাম, তাকে এই অবৈধ কাজ করতে মানা করেছিলাম। কিন্তু সে তো আমার কোনো কথাই শোনেনি, তাই আজকে তার এমন পরিণতি। এখানে আবার সেই ক্লাবের প্রিন্সিপাল এবং পরিচালকও উল্টোপাল্টা কথা বলে। যাদের কাছে সুমি এবং মিনহুর জন্য লিহুক গিয়েছিল, তারা তার নামে বিভিন্ন রকমের মিথ্যে সাক্ষী দেয়। আসলে লিহুকের ভালো কাজের জন্য তার ক্লাবটি যেহেতু অনেক পপুলার ছিল, আর তার ক্লাব থেকেই যেহেতু সুমি এবং মিনহু অলিম্পিকে চান্স পেয়েছিল, তাই তারা সকলের সামনে লিহুককে ছোট করার জন্য এমন কাণ্ড ঘটিয়েছে। তারা লিহুকের ক্লাব বন্ধ করার জন্যই তার পেছনে লেগেছে। মিডিয়ার লোকেরা লিহুকের গ্রামের বাড়িতেও চলে আসে। তারা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করে লিহুকের বোনকেও নানাভাবে জেরা করছিল। অন্যদিকে এই সমস্ত নিউজ সারা দেশে ছড়িয়ে পড়ার ফলে লিহুকের ক্লাবের প্রত্যেকটি স্টুডেন্টকে তার মা বাবারা এসে নিয়ে যায়। কিন্তু একটি স্টুডেন্টও এখান থেকে যেতে চাইছিল না, কারণ তারা তো জানত যে তাদের কোচ আসলে কতটা ভালো মনের মানুষ। আর অন্যদিকে লিহুককে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় থানায়। এখানে তাকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আর থানার এই দৃশ্যটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো লিহুক এখানে কোনো মতে জামিন নিয়ে ফিরে আসে, আর সে সোজা চলে যায় গোল্ডেন ক্লাব নামক অন্য একটি ক্লাবে, কারণ তাকে তো সুমো এবং মিনহুর জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই গোল্ডেন ক্লাবটি অনেক বেশি উন্নত ছিল। আর লিহুক যখন এখানকার কোচকে সুমো এবং মিনহুর ব্যাপারে বলে, তখন কোচ তাদের নাম শুনে অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ সে জানে যে তারা দুজন অনেক ভালো প্লেয়ার, যে তাদের এই ক্লাবে সবকিছুই অনেক উন্নত মানের, আর এখানে ট্রেনিং করার জন্য কোনো জিনিসের কমতি নেই। তাই কোচ এখানে লিহুককে বলে সবচাইতে ভালো ট্রেনিং শুধুমাত্র তাদের ক্লাবেই সম্ভব, কিন্তু তারা এভাবে অন্য ক্লাবের প্লেয়ারকে তাদের ক্লাবে নিতে পারবে না। তাই যদি লিহুক সুমো এবং মিনহুকে গোল্ডেন ক্লাবে দিতে চায়, তাহলে অবশ্যই তাকে সারা জীবনের জন্য দুজনকে এই ক্লাবের কাছে বিক্রি করতে হবে। এরপর তাদেরকে অলিম্পিকে পৌঁছানোর দায়িত্ব শুধুমাত্র এই ক্লাবেরই হবে। কিন্তু একথা শুনে লিহুক অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সুমো এবং মিনহুই তো তার জন্য সবকিছু, আর তাদেরকে যদি সে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দেয় তাহলে তার অনেক বেশি কষ্ট হবে। কিন্তু তারপরও লিহুক কোনোভাবেই তাদের দুজনের ভবিষ্যৎ নষ্ট করবে না। তাদেরকে অলিম্পিকে পাঠাতে যা কিছু প্রয়োজন সে সেই সবকিছুই করবে। এসব চিন্তা করতে করতে লিহুক যখন তার ক্লাবে ফিরে আসে, তখন আজকে তার ক্লাবে কেউই ছিল না। সমস্ত স্টুডেন্টরাই তাকে ছেড়ে চলে গিয়েছে। তবে এখনো তার পাশে আছে 10 বছর পুরনো সেই বাচ্চারা। তারা লিহুকের জন্যই অপেক্ষা করছে। যেই অনাথ শিশুগুলোকে 10 বছর আগে তারা আপন করে নিয়েছে, আজও সেই অনাথ শিশুগুলো তার পাশেই আছে। তো মিনহু এখানে লিহুককে বলে, কোচ, আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। কিছুদিন পর আস্তে আস্তে আপনার সমস্ত স্টুডেন্টরা এমনিই ফিরে আসবে, কারণ আপনার মতো ভালো কোচ তারা আর পাবে নাকি। আর আমাদের ট্যালেন্ট এবং যোগ্যতা থাকলে আমরা এমনিই অলিম্পিকে যেতে পারবো। লিহুক তখন হাসতে হাসতে তাদেরকে বলে, আজ থেকে তোমরা আর আমাকে কোচ বলো না, আমি তোমাদের কোচ না। তোমাদের জন্য আমি নতুন কোচের ব্যবস্থা করেছি। আমি এমন একটি ক্লাব খুঁজে বের করেছি যেখান থেকে সহজেই তোমরা অলিম্পিকে পৌঁছতে পারবে, আর তোমাদেরকে আমি সেই ক্লাবের কাছে বিক্রি করে দিয়েছি। এখন থেকে সেই ক্লাবের মালিকে হচ্ছে তোমাদের কোচ। কিন্তু একথা শুনে মিনহু অনেক রেগে যায়, আর সে চিৎকার করে লিহুককে বলে, আপনি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে একবারও জিজ্ঞাসা করলেন না? আপনি আমাদেরকে কেমন ভালোবাসেন কোচ? আমরা বেঁচে থাকতে এমনটা কোনোদিনও হতে দেব না। আপনি আমাদের কোচ, আর আপনিই কোচ থাকবেন। যদি এতে আমরা অলিম্পিকে না যেতে পারি তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু একথা শুনে লিহুক তখন প্রচণ্ড রেগে যায়, আর সে তাদের দুজনকে বলে, তোমাদেরকে আমি রাস্তা থেকে উঠিয়ে এনেছি,
আর কয়েকটা বছর আদর করেছি বলে আমাকে তোমরা আপন করে নিয়েছ। তোমরা জানোই না যে এর পেছনে আমার কত বড় স্বার্থ আছে। আমি তোমাদের মাধ্যমে সুনাম অর্জন করেছিলাম, আর তোমাদেরকে বিক্রি করে দিয়ে আমি অনেক টাকা পেয়েছি। আমার কাছে তোমাদের চাইতে টাকার মূল্যটাই অনেক বেশি, তাই এখান থেকে বেরিয়ে যাও। এরপর সেদিন রাতের বেলা দেখা যায় লিহুক ওয়াশরুমে গিয়ে প্রচণ্ড কাঁদছিল, কারণ সে তাদেরকে কষ্ট দিতে চায়নি, কিন্তু তাকে বাধ্য হয়ে এমনটা করতেই হয়েছে। আর সে আসলে তাদের দুজনকে বিক্রি করে দিয়ে সেই ক্লাব ওনারের কাছ থেকে একটি টাকাও নেয়নি। এই ঘটনার পর প্রায় 6 মাস সময় পার হয়ে যায়। বর্তমানে লিহুক আবারও বালুর বিজনেস শুরু করেছে, এমনকি পাশাপাশি সে বিভিন্ন জিনিসপত্র ডেলিভারির কাজও করছে। সেই সাথে সে মিনহু এবং সুমুর বোনেরও দেখাশোনা করে। সুমুর বোন এখানে লিহুকে কিছু চিঠি দিয়ে বলে যে বিদেশ থেকে সুমু এবং মিনহু এই চিঠিগুলো তার জন্য পাঠিয়েছে। যদিও চিঠিগুলো পেয়ে সে অনেক খুশি হয়েছিল, কিন্তু একটি বিষয় তার কাছে অনেক বেশি অবাক লাগে, কারণ চিঠিগুলোর মধ্যে একই ডেটের সিল দেয়া ছিল। তবে মিনহুর বোন বলে যে মাসে মাসে নাকি এই চিঠিগুলো এসেছে, কিন্তু তাহলে তো ডেট এক হওয়ার কথা ছিল না। তো এসব কথা চিন্তা করতে করতে রাতের বেলা লিহুক যখন বাড়িতে ফিরছিল, ঠিক তখনই তার সামনের গাড়িতে ডাকাতি হচ্ছিল। লিহুক তখন দৌড়ে গিয়ে সেই ডাকাতটিকে ধরে, কিন্তু সে দেখতে পায় যে এই ডাকাত তো মিনহু, অর্থাৎ তারা অলিম্পিকের জন্য বিদেশে যায়নি, বরং এখানেই রয়েছে, আর তারা তার সঙ্গে চিঠি পাঠানোর নাটক করেছে। লিহুক তখন মিনহুকে বলে, তোমরা আমার উপর জেদ করে কি তাহলে অলিম্পিকে যাওনি? আমার এতগুলো বছরের পরিশ্রমের এই প্রতিদান দিলে? মিনহু তখন কাঁদতে কাঁদতে বলে, আপনার জন্য এই সব কিছু হয়েছে কোচ। আপনাকে বারবার বলেছিলাম আমরা আপনার ক্লাব থেকে কোথাও যাব না। যেই ক্লাবে আমাদেরকে বিক্রি করে দিয়েছেন তারাই আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তারা আমাদেরকে অলিম্পিকে পাঠায়নি। এসব কথা বলতে বলতে সেখানে মিনহুকে ধরতে পুলিশ চলে আসে। তারা ডাকাতির জন্য মিনহুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবার পরের দিন সকালে লিহুক সুমুর খোঁজ করে, আর সে একটি হোস্টেলে গিয়ে সুমুকে খুঁজে পায়। আর সে সুমুকে জানায় যে মিনহুকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। কিন্তু সুমু তখন লিহুককে বলে, আপনি এখানে কেন এসেছেন কোচ? আমরা কতটা কষ্টে আছি সেটা দেখতে। এসব বলতে বলতে সুমু কাঁদতে শুরু করে। আর সে এখানে কোচকে বলে যে তাদেরকে সেই গোল্ডেন ক্লাবে নিয়ে যাওয়ার পর সেখানকার মালিক তাকে ড্রাগ নিতে বলেছিল। তাকে এবং মিনহুকে দিয়ে ড্রাগ পাচারের বিজনেস করাতে চেয়েছিল, আর তাই সে কৌশলে তাদের দুজনকে তার ক্লাবে নিয়েছে। তবে তারা যখন এটা করতে রাজি হয় না, তখন সেই ক্লাবের সবাই মিলে তাদেরকে প্রচণ্ড মারে, আর তারা তো তার পাটা পর্যন্ত ভেঙে দেয়। সুমু কাঁদতে কাঁদতে তার স্বর্ণপদকটি হাতে নিয়ে বলে, আমার স্বপ্ন আর কোনোদিনও পূরণ হবে না কোচ। আমি কখনোই আর চ্যাম্পিয়ন হয়ে আপনার মুখ উজ্জ্বল করতে পারবো না। এসব কথা জানতে পেরে লিহুক প্রচণ্ড রেগে যায়, আর সে গাড়ি নিয়ে রওনা হয় সেই ক্লাবের উদ্দেশ্যে। তার এখানে নিজের প্রতি নিজের প্রচণ্ড রাগ হচ্ছিল। সে নিজেই নিজেকে আঘাত করছিল। লিহুক বুঝতে পেরেছিল যে তার কত বড় ভুল হয়েছে। লিহুক তখন সোজা সেই ক্লাবে এসে ক্লাবের কোচকে মারতে শুরু করে, কিন্তু এমন সময় সেই ক্লাবের বখাটে ছেলেরা এসে লিহুককেই উল্টো মারধর শুরু করে। লিহুক তখন সেই কোচের কাছে অনুরোধ করে বলে মিনহু এবং সুমুর চুক্তিপত্র ফেরত দিতে, আর তাছাড়া সে তো তার কাছ থেকে কোনো টাকাও নেয়নি। কিন্তু সেই কোচ তখন তাকে বলে যে সুমু এবং মিনহু এখন তার সম্পদ, তাদের মাধ্যমে সে যা ইচ্ছে তাই করবে। আর যদি লিহুক তাদের মাঝখানে এসে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে পুলিশকে চুক্তিপত্র দেখিয়ে তাকে জেলে পাঠিয়ে দেবে। এরপর এখানে লিহুকের বন্ধু ফ্যাং এসে লিহুককে নিয়ে যায়। তবে লিহুক বুঝতে পারছিল না যে সে সুমু এবং মিনহুকে কিভাবে মুক্ত করবে। তাই পরের দিনই সে একটি প্রেস কনফারেন্সে চলে যায়, আর সেখানে এসে সমস্ত সত্যগুলো তুলে ধরতে চায়। তো জার্নালিস্ট এখানে লিহুককে বলে, হঠাৎ করে আপনার কি মনে হলো? এতগুলো দিন পর আপনি আমাদেরকে কি সত্য জানাতে চান? লিহুক তখন তাদেরকে বলে, আমাকে আসলে যে কেসের জন্য জেলে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোর কোনোটিই আমি করিনি। আমি বাচ্চাদেরকে দিয়ে কোনো ধরনের বিজনেস করিনি, বরং তাদেরকে তো আমি আমার সন্তানের মতো করেই নিজের কাছে আগলে রেখেছিলাম। তাদেরকে রাস্তা থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছি। কিন্তু ঠিক এমন সময় সেই জার্নালিস্ট বলে, আমাদের কাছে জেল থেকে মিনহু নামক একটি ছেলের বার্তা এসেছে, আমরা সেটা দেখতে চাই। এরপর সেখানকার স্ক্রিনে মিনহুর ভিডিও চালু করে দেয়া হয়। আর মিনহু এখানে বলে, ছোট থেকেই আমাদেরকে আমাদের কোচ বক্সিংয়ে ট্রেনিং দিয়েছে, যাতে করে সে আমাদের মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারে। আর কিভাবে ফেক ফাইটিং করতে হয় সেটাও আমরা তার কাছ থেকেই শিখেছি। সে টাকার জন্য আমাদেরকে গোল্ডেন ক্লাবের সঙ্গে চুক্তি করে বিক্রি করে দিয়েছে। এখন সেই গোল্ডেন ক্লাবের কোচই আমাদেরকে পরিচালনা করছে। সে সারা জীবনের জন্যই আমাদেরকে চুক্তি করে নিয়েছে। আমরা এখন তার সঙ্গেই কাজ করতে চাই। সে বুঝতে পারছিল না মিনহু এমনটা কেন বলেছে। এরপর জার্নালিস্ট তার মতামত জানতে চাইলে সে বলে, আমি জানি না মিনহু এমনটা কেন বলেছে, তবে নিশ্চয়ই আমারই ভুল হয়েছে।
তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে আপন করাটাই ছিল আমার সবচাইতে বড় ভুল। অন্যদিকে সুমু হসপিটালে বসে এই ইন্টারভিউ দেখছিল। সুমু এবং তার সঙ্গীরা এখানে প্রচণ্ড কাঁদছিল। তারা জানে যে মিনহুর কথায় লিহুক কতটা কষ্ট পেয়েছে। এবার কয়েকদিন পর সুমু মিনহুর সঙ্গে দেখা করতে আসে। তাদের দুজনের চোখে অশ্রু থাকলেও আজকে তাদের মুখে হাসি ছিল। মিনহু এখানে বলে, তোর পা ঠিক হয়েছে সুমু? অলিম্পিকে এবার খেলতে পারবে তো? সুমু তখন বলে, আমার পা এখন একদম ঠিক আছে। কোচ আমার পায়ে ট্রিটমেন্ট করিয়েছে। আর তোর দেওয়া সেই মেসেজটির জন্য অনেক ধন্যবাদ। তোর বলা সমস্ত কথাগুলোই ভাইরাল হয়েছে, যার ফলে সেই গোল্ডেন ক্লাবের কোচের নামে জালিয়াতির মামলা হয়েছে। সে এখন জেলে আছে। আর আমাদের সঙ্গে তার যে চুক্তি ছিল সেগুলোও বাতিল করে দেয়া হয়েছে। আমাদের প্ল্যান সফল হয়েছে। আসলে মিনহু সেদিন যা কিছু বলেছিল সেই সবকিছুই ছিল সেই চুক্তিপত্রটিকে বাতিল করার প্ল্যান। আর এই প্ল্যানটি সুমু এবং মিনহুই তৈরি করেছিল। এদের সাময়িক সময়ের জন্য তাদের কোচ তাদেরকে ভুল বুঝলেও তারা এখন স্বাধীন। তা না হলে কোনোভাবেই সেই চুক্তিপত্র বাতিল করা সম্ভব ছিল না। তবে লিহুক কষ্ট পেয়েছে শুনে মিনহু অনেক কাঁদছিল। এরপর সে সুমুকে বলে, যা, এখন তুই আমাদের কোচের স্বপ্ন পূরণ কর। তুই অবশ্যই পারবি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আমাদের কোচের মুখ উজ্জ্বল করতে, আমাদের সবার দায়িত্ব নিতে। এই ঘটনার পর প্রায় কয়েক মাস সময় পার হয়ে যায়। সুমু দিনরাত কঠোর পরিশ্রমের পর অনেক কষ্ট করে বিভিন্ন জায়গাতে অডিশন দেয়। আর প্রচুর পরিমাণে সিলেকশনের পর সে অলিম্পিকের জন্য সিলেক্ট হয়ে যায়। আর আজকে ছিল অলিম্পিকের ফাইনাল ম্যাচ। সুমু অনেক স্বপ্ন নিয়ে ফাইট করতে আসে। তার এই ম্যাচটি ছিল ব্রাজিলের একজন প্লেয়ারের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 5টি রাউন্ডে। আর এই 5টি রাউন্ডের মধ্যে যে সবচাইতে বেশি ম্যাচ জিতবে সেই হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সুমুর স্বপ্ন অনুযায়ী আজকে তার বোনও তার খেলা দেখতে এসেছে। কিন্তু সুমু এখানে কোচকে কোথাও দেখতে না পেয়ে অনেক মন খারাপ করে। অন্যদিকে মিনহুকে কারাগারে এই ম্যাচটি দেখার ব্যবস্থা করে দেয়া হয়। পুরো বিশ্বে এই ম্যাচটি লাইভ টেলিকাস্ট হচ্ছিল। আর এখানে দেখা যায় যে লিহুকা আসলে সুমুর ম্যাচ দেখতে এসেছে, কিন্তু সে আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এবার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যায়। দুজন প্লেয়ারের ভেতরেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে প্রথম ম্যাচটি জিতে যায় ব্রাজিল। এভাবেই একে একে খেলার 4টি রাউন্ড শেষ হয়ে যায়। এই রাউন্ডে দুজন প্লেয়ারের পয়েন্টই ছিল সমান, অর্থাৎ এখন শেষ রাউন্ডে যে জিততে পারবে সেই চ্যাম্পিয়ন হবে। কিন্তু শেষ রাউন্ডে সেই ব্রাজিলের প্লেয়ার অনেক ভালো খেলছিল। সেই প্লেয়ার তো এখানে সুমুকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। সুমু একদম দুর্বল হয়ে যায়। এতে সবারই মন একদম ভেঙে গিয়েছিল। সুমুরও উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না। কিন্তু ঠিক এমন সময় সুমুর লিহুকের কথা মনে পড়ে যায়, যে লিহুক তাদেরকে কতটা কষ্ট করে এই পর্যায়ে নিয়ে এসেছে। তাদেরকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করার জন্য সে কতটা কষ্ট করেছে। তার জীবনটাই সে তাদের জন্য উৎসর্গ করে দিয়েছে। তাই কোনোভাবেই তার হারলে চলবে না। এসব কথা মনে পড়তেই সুমুর মধ্যে যেন অদ্ভুত এক শক্তি চলে আসে। সে তখন সেই ব্রাজিলের প্লেয়ারের উপর হামলা করে। আর সে এবার এতটা ভালোভাবে লড়াই করে যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই ম্যাচ জিতে যায়। অবশেষে সত্যি সত্যি সে হয়ে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সে তার স্বপ্নে সেই গোল্ড বেল পায়। সুমু এখানে খুশিতে প্রচণ্ড কাঁদছিল। আর তার কান্না দেখে জেলে বসে মিনহুও কাঁদছিল। আর লিহুকের তো যেন আজকে নিজের সমস্ত স্বপ্নই পূরণ হয়ে গিয়েছে, কারণ এই বাচ্চাগুলোকে নিয়েই তো ছিল তার স্বপ্ন। সে নিজে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে না পারলেও তার সেই রাস্তা থেকে কুড়িয়ে আনা ছোট্ট এতিম এবং অনাথ শিশুটি আজ তার বহু বছরের স্বপ্ন পূরণ করেছে। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।